আমাদের নারীর এমনই বেশ যেন কোনো প্রহরীর ছদ্মবেশ। যেই অভিনেতার বয়স 50, পঞ্চদশী সাজে তাকে দেখায় সর্বনাশ। মোটা মোটা ভুরু তার চাহনি করা ডেসডিমোনার চরিত্রে যেন দৈত্যের নড়াচড়া। ভাবুন দেখি, মঞ্চে ওথেলো ডেসডিমোনার জায়গায় মনে হচ্ছে যেন দৈত্য নেমেছে। নারী চরিত্রে পুরুষ অভিনেতাদের দেখে একরকম বিরক্ত হয়েই এই কবিতাটা লিখেছিলেন কবি টমাস জর্ডান। তারও আগে উইলিয়াম শেক্সপিয়ার স্বয়ং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রায় ক্লিওপাট্রার মুখে বসিয়েছিলেন এই বিখ্যাত সংলাপটা, "The quick comedians extemporally will stage us and present our Alexandrial revels. Antony shall be brought drunken forth, and I shall see some squeaking Cleopatra boy my greatness in the posture of a whore." মানে শেক্সপিয়ার এখানে নিজেই নিজের নাটকে ঠাট্টা করেছেন, আর ক্লিওপাট্রার মুখ দিয়ে বলিয়েছেন যে এমন একটা সময় আসবে যখন তার ভূমিকায় নাটকে কোনো এক মিহি গলার অভিনেতা অভিনয় করবে আর তার এমন গরিমা কর্মকাণ্ড সব বিকৃত করে একটা পতিতার রূপ দিয়ে ফেলবে। অর্থাৎ নারী চরিত্র ফুটিয়ে তুলতে পুরুষ অভিনেতারা যে কতটা অক্ষম সেটা শেক্সপিয়ার নিজেই স্বীকার করে গেছেন। মানে অনেকটা ওই ডেসডিমোনার চরিত্রে পুরুষ অভিনেতাদের দেখে দৈত্য মনে হওয়ার মতন। তবে বদল আসে দ্বিতীয় চার্লস রাজা হওয়ার পর, মানে রেস্টোরেশনের আমলে। এই কথাটা আপনাদের আগের পর্বেও হালকা করে বলেছিলাম যে রেস্টোরেশনের আমলেই লন্ডনের মঞ্চে দেখা দিতে শুরু করেন অভিনেত্রীরা। এই যেমন ধরুন মার্গারেট হিউজ, সম্ভবত তিনি ছিলেন লন্ডনের মঞ্চের প্রথম প্রফেশনাল অভিনেত্রী। তবে নায়িকা হিসেবে যার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানে স্টার বলতে আমরা যা বুঝি আর কি, তিনি ছিলেন মেরি সন্ডারসন। তিনি ছিলেন প্রথম অভিনেত্রী যিনি রোমিও অ্যান্ড জুলিয়েটে জুলিয়েট, ম্যাকবেথে লেডি ম্যাকবেথ বা হ্যামলেটে ওফেলিয়া সেজেছিলেন। কিন্তু এইসব তো হলো বিলেতের মঞ্চের কথা। কলকাতায় সেই অর্থে কলকাতার প্রথম অভিনেত্রী কে ছিলেন আগের পর্বে সেটাও হালকা করে বলেছিলাম আপনাদের, যে কলকাতার মঞ্চে প্রথম অভিনেত্রী দেখা গিয়েছিল 1788 সালে, আর সেটা যে ক্যালকাটা থিয়েটারে হয়েছিল সেটাও বলেছিলাম। কিন্তু যাকে কলকাতার মঞ্চের প্রথম নাম করা নায়িকা বলা চলে তিনি ছিলেন মিসেস ব্রিস্টো। তবে শুরুর দিকে তিনি ঠিক কলকাতায় থাকতেন না, থাকতেন চুচুড়ায়। তখন তার নাম ছিল অ্যামেলিয়া র্যাংহাম। সেকালে তার মতন রূপবতী নাকি এ তল্লাটে খুব একটা ছিল না। তবে সেই সময়ের একমাত্র সংবাদপত্র, বলা উচিত ভারতবর্ষের প্রথম সংবাদপত্র, মানে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, তাতেই মিস অ্যামেলিয়া র্যাংহামকে নিয়ে বেশ মাঝে মধ্যেই কুৎসিত মন্তব্য করা হতো। তবে সরাসরি তার নাম নিয়ে নয়। তিনি চুচুড়ায় থাকতেন বলে কখনো তাকে চিনসুরা বেল, কখনো বা বিউটি নামে উল্লেখ করা হতো। তার বাবা যেহেতু সেন্ট হেলেনার অফিসার ছিলেন, সেই জন্য কখনো তাকে সেন্ট হেলেনা ফেলি নামেও ব্যঙ্গ করা হতো। তার জামা কাপড় নিয়ে তো মন্তব্য করা হতোই, বাদ যেত না তার পানি প্রার্থীরাও। আগেই বলেছিলাম যে এই অ্যামেলিয়া র্যাংহাম খুবই রূপবতী ছিলেন, তাই তাকে বিয়ে করতে চাওয়ার পাত্রের সংখ্যাও নেহাত কম ছিল না। বলাই বাহুল্য যে তাদের মধ্যে অধিকাংশকেই ফিরতে হতো খালি হাতে। তাদের মধ্যে একজন ছিলেন মিল্টন নামের এক ব্যক্তি। অ্যামেলিয়ার কাছে প্রত্যাখ্যিত হতেই হিকি তাকে মিল্টনের প্যারাডাইজ লস্টের সাথে মিলিয়ে জ্যাক প্যারাডাইজ লস্ট বলেন। অন্য আরেকজন মিস্টার লিভিয়াস নামের এক ব্যক্তি এমিলিয়াকে বিয়ে করতে 20,000 পাউন্ড অফার করেও ব্যর্থ হন, আর সেই নিয়েও হিকি সাহেব তার সংবাদপত্রে প্রচুর চর্চা করেন। একেবারে পরনিন্দা পরচর্চার চরম নিদর্শন। আসলে সেই সময়টাও ছিল সেই রকমই। কখনো স্বয়ং বড়লাট হেস্টিংস তার কাউন্সিল মেম্বার ফিলিপ ফ্রান্সিসের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ করছেন, কখনো সেই ফিলিপ ফ্রান্সিস আবার অন্য আরেক বিবাহিত রমণীর ঘরে মই নিয়ে ঢোকার চেষ্টা করছেন। কখনো আবার অন্য কাউন্সিল মেম্বাররা যেমন ক্লেভারিং বা বারওয়েল সকলের সামনে নিজেদের গালমন্দ করছেন, আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার ইলাইজা ইম্পি নিজেই ডুবেছিলেন দুর্নীতিতে। তাহলেই ভাবুন সেকালের সমাজের কি দুরবস্থা ছিল। সে যাই হোক, ফিরে আসি আমাদের সেই নায়িকার গল্পে। এমিলিয়া র্যাংহাম শেষমেশ 1782 সালে চুচুড়াতেই বিয়ে করলেন জন ব্রিস্টোকে। বিয়ের সময় মেয়েটির বয়স ছিল 19, আর জন ব্রিস্টোর বয়স ছিল 32।
এই জন ব্রিস্টো আবার ফিলিপ ফ্রান্সিসের খুব ভালো বন্ধু ছিলেন। তবে হিকি সাহেব আর যাই বলুন না কেন, যতদূর জানা যায় তাদের বিবাহিত সম্পর্ক কিন্তু বেশ ভালোই ছিল। এতটাই ভালো যে স্ত্রীর মন রাখতে জন ব্রিস্টো 1788 সালে চৌরঙ্গী অঞ্চলে একটা থিয়েটারও তৈরি করে দেন, কলকাতার প্রথম প্রাইভেট থিয়েটার। আর তাতেই 1789 সালের মে মাসে মঞ্চে নামেন মিসেস ব্রিস্টো নিজেই। দেখতে দেখতে তিনি এবং তার থিয়েটার এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পুরনো ক্যালকাটা থিয়েটারের অনেকেই এসে যোগ দিলেন তারই থিয়েটারে। সুলতান নাটকে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, আর সেই দেখে ক্যালকাটা গেজেট তো তার অভিনয় ক্ষমতার ভূয়সী প্রশংসা করে। বলে, her talents had a different range and abundantly proved their diversified excellence. এই মিসেস ব্রিস্টোর দেখা দেখি আরো বেশ কিছু অভিনেত্রী উঠে এসেছিলেন কলকাতার মঞ্চে। তাদের মধ্যে ওই সুলতান নাটকেই এলমিরার চরিত্রে এক নবাগতা অভিনেত্রী অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আগে যেমন নারী চরিত্রে পুরুষরা অভিনয় করতেন, সেটা ঠিক উলট পুরাণ দেখা দিল। পুরুষ চরিত্রে দেখা যেতে লাগলো অভিনেত্রীদের। এই যেমন জুলিয়াস সিজার নাটকে লুসিয়াস চরিত্রে অভিনয় করে এক অভিনেত্রী দারুণ সাড়া ফেলেছিলেন, এতটাই যে ক্যালকাটা গেজেটে তাকে নিয়ে কবিতা লেখা হয়েছিল। অবশ্য সেই অভিনেত্রীকে পরবর্তীকালের বেশ কিছু ঐতিহাসিক ভুলবশত ভেবেছিলেন যে সেটাও নিশ্চয়ই মিসেস ব্রিস্টোই ছিলেন। মানে বোঝাই যায় যে সেকালের কলকাতায় মিসেস ব্রিস্টো এতটাই উজ্জ্বল তারকা হয়ে উঠেছিলেন। তবে এত খ্যাতি অর্জন করার পরেও তিনি যে খুব বেশি দিন অভিনয় করেছিলেন তেমনটা নয়। 1790 সালে কলকাতার মঞ্চ থেকে বিদায় নিয়ে তিনি ইংল্যান্ড ফেরত যান। সেই নিয়ে লেখা হয়েছিল যে তার এই বিদায়ে কলকাতার মনে যেন আধার নেমে আসে, আর সেই শূন্যতা কাটাতে বহু সময় লেগেছিল। এই ছিল কলকাতার মঞ্চের প্রথম নামকরা অভিনেত্রী অর্থাৎ মিসেস ব্রিস্টো রূপা খান। কলকাতার থিয়েটার নিয়ে এই সিরিজে এখনো পর্যন্ত সবই ইংরেজি থিয়েটারের গল্প বলেছি। এর পরের পর্বে বলবো প্রথম বাংলা থিয়েটারের গল্প। তবে আজকের পর্ব শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাব। আপনাদের আগেই বলেছি যে এই মিসেস ব্রিস্টোর থিয়েটারটা ছিল চৌরঙ্গি রোডের উপর, কিন্তু চৌরঙ্গি তো মস্ত লম্বা রাস্তা। আপনারা কেউ বলতে পারবেন এই থিয়েটারটা ঠিক কোন জায়গায় ছিল? উত্তরটা জানা থাকলে লিখে জানান কমেন্ট সেকশনে। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যি সঙ্গে। আজকের মতন বিদায় জানাই। ধন্যবাদ, নমস্কার।